নমস্কার, লিটারেসি প্যারাডাইস পেজে সকলকে স্বাগতম। আবারও আমরা নিয়ে এসেছি লকডাউন আড্ডার আসরে। আজ নবম পর্ব। আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রখ্যাত নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ। নমস্কার। আজ আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে নেতাজি, আজকের পর্ব হলো বিষয় নেতাজি। আজ আমরা নেতাজির বিভিন্ন জানা অজানা তথ্য নিয়ে বিশদে আলোচনা করব। যারা এই লাইভটি দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা বেশি বেশি করে শেয়ার করে বিভিন্ন মানুষকে এই লাইভটি দেখার সুযোগ করে দিন। এরপর মূল আলোচনা শুরু করা যাক। আমরা দেখেছি বিভিন্ন পাঠ্য বই হতে পারে বা বিভিন্ন কমিশনের রিপোর্ট হতে পারে, সেখানে স্পষ্ট করে লেখা হয়েছে যে 1945 সালের 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যান। এই ঘটনা কি আদৌ সত্য? না, এই ঘটনাটার সত্যতা নিয়ে আর কোনো সত্যতা বা অসত্যতা নিয়ে কোনো সন্দেহের আর কোনো জায়গা নেই। সরকারি মত বলেই যে সেটা সত্যি সেটা বলা যায় না, সেটা মেনে নেওয়া যায় না। এটা একদম কনক্লুসিভলি এটা প্রমাণিত হয়ে গেছে যে সেদিন কোনো বিমান দুর্ঘটনা হয়নি এবং বিমান দুর্ঘটনায় নেতাজির সেদিন মৃত্যুর কোনো প্রশ্নই নেই। ফলে মৃত্যু তার হয়নি। 18ই আগস্ট 1945 সালে যেভাবে বলা হয়ে থাকে সেদিন তার মৃত্যু হয়নি। এরপর আসি দ্বিতীয় প্রশ্নে। গুমনামি কি সত্যিই নেতাজি ছিলেন? গুমনামি বাবা যাকে নাম দেওয়া হয়েছিল, হ্যাঁ, আমরা রিসার্চ করে যেটুকু আমরা জানতে পেরেছি, যা প্রমাণ তথ্য সামনে এসেছে সেটা নিয়ে নিঃসন্দেহে বলা যেতে পারে যে যাকে গুমনামি বাবা বলা হতো বা ভগবানজি বলা হতো বা পর্দেওয়ালা বাবা বলা হতো, তিনি নেতাজি। সেটা নিয়েও আর কোনো সন্দেহের জায়গা নেই। এখন প্রচুর প্রশ্ন ছিল, প্রচুর না জানা জায়গা ছিল, মানে যেটাকে গ্যাপস বলা যায় বা ব্ল্যাক হোল বলতে পারো, যা কিছু নাম দিতে পারো, অনেক কিছুই না জানা ছিল অনেক বছর ধরে। গুমনামি আবার যে গল্প সেটা সামনে আসার পর অনেক কিছুই অজানা ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে যে তথ্য সামনে এসেছে, যে ধরনের ফরেন্সিক এভিডেন্স সামনে এসেছে, সেটার পরে আর কোনো সন্দেহের জায়গা নেই। আচ্ছা, এরপর বিভিন্ন মানুষ যে কমেন্টস গুলো করেছিলেন তার ভিত্তিতে আপনি যে প্রশ্নগুলো তৈরি করেছেন সেইগুলো এবার একটু আলোচনা করা যাক। হ্যাঁ, প্রশ্ন প্রচুর এসেছে। আমি সকালে পোস্ট করেছিলাম যে কারণ লাইভে প্রশ্ন নেওয়াটা একটু শক্ত হয়ে যায়, ফলে আগে থেকেই প্রশ্নগুলো জানিয়ে রাখতে বলেছিলাম। প্রচুর প্রচুর প্রশ্ন জমা পড়েছে এবং অনেক লোকে নিজের প্রশ্ন জানিয়েছেন যে তার উত্তর চান। তো প্রশ্ন প্রচুর, কিন্তু কয়েকটা গ্রুপে এগুলোকে ফেলা যেতে পারে, একটা একটা করে নেওয়া যাক। যেমনি অনেকেই, আমি ব্যক্তিগতভাবে কারোর নাম নেব না, কেননা নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে এবং সবারই নাম নেওয়া হয়তো সম্ভবও হবে না, কিন্তু আমি চেষ্টা করছি যতদূর সম্ভব সবকটা প্রশ্নকে কভার করতে, সবকটা প্রশ্নেরই উত্তর দিতে। যতগুলো প্রশ্ন এসেছে, মানে একটা বড় প্রশ্ন যেটা এসেছে, যেটা শুরুতেই আমি দেখছি যে পরবর্তী পদক্ষেপ কি। এটা যখন আমরা দাবি করছি বা প্রমাণ করেছি যে গুমনামি বাবা যাকে বলা হতো সেই ভগবানজি, যখন আমরা দেখাচ্ছি যে উনি নেতাজি, এবং সরকারের তরফ থেকে সেই একই সিদ্ধান্তে সরকার অনড় রয়েছে যে কংগ্রেসই হোক বা বিজেপি হোক, যে 1945 সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়, সেই অবস্থায় আজকে কি করণীয়, এরপরে কি করা যেতে পারে। এখানে মানে কয়েকটা কথা বলতে চাই যে আমরা প্রাইভেট রিসার্চার, আমরা সরকারি রিসার্চার নই, আমরা সরকারি কোনো ইনস্টিটিউশনের সঙ্গে জড়িতও নই। ফলে সরকারের কাছে আমরা বড় জানাতে পারি যে আমরা কি ফাইন্ডিং কি আছে, কি জানতে পেরেছি, কি ধরনের। এখন সেগুলো সবই পাবলিক, মানে এগুলো এমন নয় যে সরকারের কাছে অজানা এগুলো। এবং বিজেপি গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্ট, বর্তমান যে সরকার, তাদের তরফ থেকে কোনো এতে খুব একটা ইন্টারেস্ট দেখা যাচ্ছে না। এবং আমরা অন্যরকম আশা করেছিলাম, আমাদের আশা ছিল যে হয়তো এই এনডিএ সরকার একটু আলাদা রকমের হবে, মানে
ফাইনাল ট্রুথ যেটা যেটা সত্যি সেটা এস্টাবলিশ করার প্রচেষ্টা নেবেন, কিন্তু সেরকম কিছু হয়নি। 2016 সালে যে ফাইল ডিক্লাসিফিকেশনের প্রসেস শুরু হয়, সেই ডিক্লাসিফিকেশনটাও পুরোপুরি শেষ হয়নি। অথচ সরকার দাবি করছে যে সব ডিক্লাসিফাই হয়ে গেছে ফাইল। ডিক্লাসিফাই সব ফাইল হয়নি, ইন্টেলিজেন্স ফাইল একটাও ডিক্লাসিফাই হয়নি এবং প্রচুর ফাইল এখনো গোপনে রয়েছে, সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, সেগুলো আমরা দেখিয়েওছি, কিন্তু সরকারের তরফ থেকে কোনো এতে রেসপন্স নেই এখনো অবধি। ফলে সাধারণ কমন সিটিজেন হিসেবে আমাদের একটাই কর্তব্য এখন, আমরা যেটুকু করতে পারি সেটা হয়তো কোর্টে যাওয়া, এই গোটা ব্যাপারটাকে আবার কোর্টের কাছে নিয়ে যাওয়া, কেননা মানে নাগরিক এবং সরকারের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা পিটিশন করতে পারি। সরকারকে অনেকবার পিটিশন করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টকে, উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে অনেকবার জানিয়েছি, দেখা করেছি। তাতে যখন কোনো ফল হয়নি তখন এটুকু বোঝাই যাচ্ছে যে তাদের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে না। তখন যদি এ ব্যাপারে জাস্টিস চাই, তখন কোর্টে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ফলে মোটামুটি আমরা সেটা নিয়েই এখন কনসিডার করছি, সেই অপশনটাই কনসিডার করছি, কিভাবে যাওয়া যায়, কিভাবে গোটা ব্যাপারটাকে গড়ে তোলা যায় এবং কোন সূত্র ধরে এগোনো যায়। তবে কোর্টে যাওয়াটাই এখন আগামী লক্ষ্য, ইমিডিয়েট গোল হচ্ছে কোর্টে যাওয়া, কেসে একটা কেস ফাইল করা। অনেকে জিজ্ঞেস করেছেন যে রেঙ্কোজি মন্দিরে যে ছাই রাখা আছে সেটা ডিএনএ টেস্ট করার দাবি আমরা তুলবো কি তুলবো না। রেঙ্কোজি মন্দিরে যে ছাই রাখা আছে সেটা জাস্টিস মুখার্জি কমিশন পরিষ্কারভাবে দেখিয়েছেন যে সেটা নেতাজির নয়, সেটা একজন জাপানি সোলজার ইচিরো কুরোর। ফলে যদি কেউ এটাকে ডিএনএ টেস্ট করাতে চান করাতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কয়েকটা শর্তই কেবল রয়েছে, যে এটা সরকারি ল্যাবে এই টেস্ট হবে না। কারণ আমরা এই ভগবানজি গুমনামি বাবা যখন জাস্টিস মুখার্জি অনুসন্ধান করছিলেন সেই সময় দেখেছি যে ল্যাবের টেস্ট, ল্যাবের রেজাল্ট, সরকারি ল্যাবের রেজাল্ট পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করা যেতে পারে এবং খুব সহজেই রেজাল্ট গুলোকে ইনফ্লুয়েন্স করে সেটাকে ঘুরিয়ে দেওয়া যায়। হ্যান্ডরাইটিং অ্যানালিসিস আমরা পরিষ্কার সেটা দেখেছি, ডিএনএ টেস্টে সেটা পরিষ্কার আমরা দেখেছি যে একদম যা টেস্ট রেজাল্ট যেটা আসছে তার থেকে উল্টো ঘুরিয়ে মিথ্যে ফলাফল দেওয়া, মিসলিড করা কমিশনকে। একটা কমিশন বাধ্য সরকারি ল্যাবের রেজাল্ট অ্যাকসেপ্ট করতে, সেটা হয়তো তার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু সাধারণ মানুষের সেটা নেই। ফলে চাইছি যে ডিএনএ টেস্ট যদি রেঙ্কোজি মন্দিরে যে ছাই রাখা আছে, অস্থিবর্ষ রাখা আছে, তার যদি করা প্রয়োজন হয় বা করা হয়, আমরা নিশ্চয়ই তাকে ওয়েলকাম করব, কিন্তু সেটা করতে হবে ইন্ডিপেন্ডেন্ট ল্যাবে, থার্ড পার্টি ল্যাবরেটরি, ইন্ডিপেন্ডেন্ট ল্যাবরেটরিতে, এবং একটা মনিটরিং টিম দরকার হবে যার সুপারভিশনে এই পুরো টেস্টটা করা হবে, যাতে গোটা ব্যাপারটা পরিষ্কার ট্রান্সপারেন্সি থাকে এবং সবাই জানতে পারেন, সবাই দেখতে পান যে প্রসেসটা কিভাবে হচ্ছে, এখানে যাতে কোনো গোলমাল করার কোনো সুযোগ না থাকে। এবং ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টস, গভর্নমেন্ট এক্সপার্টস, এদের সবাইকে নিয়ে একটা থার্ড পার্টি ল্যাবে, সেটা যদি প্রয়োজন হয় কোনো বিদেশি ল্যাবে, সেখানে সবারই সামনে ট্রান্সপারেন্টলি এটা করা উচিত। এটা যদি করা যায়, উই উইল ওয়েলকাম দ্যাট। অনেকে জিজ্ঞেস করেছেন, উইল দ্য গভর্নমেন্ট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, রেস্ট অফ দ্য ফাইলস উইল বি ডিক্লাসিফাইড। এর জবাবটা আগে দিয়ে দিই যে এই সরকারের কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা একটু অন্যরকম ছিল। আমরা ভেবেছিলাম যে কংগ্রেস এত বছর ধরে, কংগ্রেস সরকার যেভাবে গোটা নেতাজির ব্যাপারটা চাপা রেখে এসেছেন, সামনে আসতে দেননি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার পরে উনি যখন উদ্যোগগুলো নিতে শুরু করলেন, ফাইল ডিক্লাসিফাই করা, নিকোবরে একটা দ্বীপকে পুনর্বার নামকরণ করা নেতাজির নামে, এই 21শে অক্টোবর সেলিব্রেট করা, এগুলো যখন করতে শুরু করলেন, তখন আমাদের মনে একটা আশা ছিল যে উনি হয়তো এই গোটা ব্যাপারটাকে শেষ অবধি নিয়ে যাবেন, কিন্তু এখনো সেটার কোনো আমরা কোনো চান্স দেখছি না, ভাবে সামনে আসেনি। ফলে খুব একটা আশা রাখছি না, এবং যা করার আমাদের দেশের লোককেই করতে হবে, সাধারণ নাগরিকদেরই করতে হবে।
অনেকে খুব ডিটেলে প্রশ্ন করেছেন, অনেক কিছু গুমনামি বাবা নেতাজির ব্যাপার নিয়ে অনেকে প্রচুর ডিটেলে প্রশ্ন করেছেন। অনেকে প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন এসছে যে নেতাজি কি সত্যি এমিলিয়েকে বিয়ে করেছিলেন, নাকি এটা জওহরলাল নেহরুর সাজানো ঘটনা, সাজানো চক্রান্ত। এখন দেখুন, আমরা রিসার্চার হিসেবে আমাদের প্রমাণ নিয়ে চলতে হয়। কার কি মনে হলো না হলো, কার কি ধারণা ধারণা নয়, সেগুলো ব্যক্তিগত ব্যাপার, এবং সেটা আপনার কাছে গাইড করতে পারে, আপনাকে দিশা দেয়, কিন্তু সেগুলো প্রমাণ নয়। ওপিনিয়ন ইজ নট এভিডেন্স, যেটা বারবার বলে থাকি। নেতাজির সঙ্গে এমিলিয়ার কি বিয়ে হয়েছিল? এমিলিয়া নিজে লেখা চিঠিতে, সর্দার প্যাটেলকে লেখা চিঠিতে পরিষ্কার জানিয়েছেন যে আইনত বিয়ে যেটাকে বলা হয় সেই বিয়ে তাদের হয়নি। এই বিষয়টা খুব ডিটেলে আমাদের অনুজ ধর আর আমার যে বই, লেটেস্ট বই যেটা কনানড্রাম, সেখানে খুব ডিটেলে এটা নিয়ে আলোচনা করেছি, সব প্রমাণ তুলে ধরেছি। এমিলিয়া পরিষ্কারভাবে লিখেছেন সেখানে আইনত তাদের বিয়ে হয়নি, কিন্তু তারা একসঙ্গে ছিলেন, এবং মানে আজকের ভাষায় যেটাকে হয় পার্ট বলা, মানে ইউরোপিয়ান কান্ট্রিজে খুবই কমন, এটা ভারতবর্ষ ধীরে ধীরে কমন হচ্ছে, পার্টনার যাকে বলা হয়, মোস্ট প্রবাবলি দে ওয়ার পার্টনার্স। অ্যান্ড এবং অনিতাকে নিয়ে প্রশ্ন আসে, এবং আমরা কিন্তু এমন কিছু দেখিনি যেখানে অনিতার বিষয়ে কোনো রকম সন্দেহ করা যেতে পারে। বলেন যে বার্থ সার্টিফিকেটে বাবার নাম নেই, অবশ্যই বাবার নাম থাকবে না, কেননা যে কারণে আনুষ্ঠানিকভাবে বিয়ে হতে পারেনি সেই কারণেই বার্থ সার্টিফিকেটে চন্দ্র বোসের নাম দেওয়া যায় না। বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানিতে বসে সেখানে তার নাম দেওয়া যায় না, এবং সুভাষচন্দ্র হয়তো চাননি যে গোটা ব্যাপারটা তখন পাবলিক হোক। কিন্তু আমরা দেখি যে মিলিয়ে শরৎ বোস চিঠি লেখেন, তার আগে সর্দার প্যাটেলকে চিঠি লেখেন, এবং সুভাষচন্দ্রের নিজের হাতের লেখা যে চিঠিটা, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকে বলেন যে সুভাষচন্দ্র নাকি নিজের দাদাদের বাংলায় চিঠি লিখতেন না, এবং সেটা একটা দাবি, সেটা দিয়ে কিছু প্রমাণ হয় না। এখানে একটা হাতে লেখা চিঠি রয়েছে যেটা 1947-এর মধ্যে, 1946-47-এর মধ্যে জওহরলাল নেহরুর কপি আসছে, তারপরে কিছু পরে শরৎ বসুর কাছে কপি আসছে। যে সময় ওই চিঠিটাকে ফরজারি বললে কোনো এক্সপ্লেনেশন দেওয়া যায়, ফরজারি করার মতো কেউ নেই ওখানে, বাংলা হাত লেখা সুভাষচন্দ্রের ফরজারি করার মতো কেউ নেই। সেটা যদি ফরজারি হয়েই থাকে, সে 1947 পর ধরুন 50-51 যখন ওই চিঠিটা সামনে আসে, আর আজকে 2000 সালে যারা বলছেন যে ওই চিঠি ফরজারি, এত বছর তাহলে কি করছেন? একটা হাতের হ্যান্ডরাইটিং এক্সামিনেশন করে নিলেই তো হতো, তাহলে তো ফরজারি ধরা পড়ে যাবে যদি ফরজারি হয়ে থাকে। সেটা না করে শুধু ফরজারি বলে তো আপনি হাতে লেখা আপনারা এক্সামিনেশন করিয়ে নিন, হ্যান্ডরাইটিং টেস্ট করিয়ে নিন কোনো ফরেন্সিক পেপার দিয়ে, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবং অনেকে বলেন যে শরৎ বসু বেঁচে থাকতে কিছু বলেননি, তিনি মারা যাবার পরে গোটা ব্যাপারটা সামনে আসে। শরৎ বসু যে রোল, এখানে ওনার একটা পার্সোনাল একটা টাসেল যেটা জওহরলাল নেহরু এবং সর্দার প্যাটেলের সঙ্গে, সেটা একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়, এবং শরৎ বসু চাননি যে প্যাটেল এবং নেহরু এই ব্যাপারে কোনো কিছু ইন্টারফেয়ার করুন। ফলে উনি ওটা ব্যাপারটা নিজের কাছে রেখে দেওয়ার জন্য খানিকটা করেও থাকে। এমিলিয়ার প্রথম চিঠি পাওয়ার পরে প্রায় 7-8 মাস শরৎ বসু কোনো জবাব দেননি। প্রায় অনেক বহু মাস ধরে উনি সেই চিঠি রেখে দিয়েছিলেন, জবাব দেননি। কিন্তু সেটা থাক, সেটা যাক। 1949 সালে যখন এমিলিয়ার কাছে গিয়ে দেখা করে আসেন গোটা পরিবার, তার পরিবারের আরো অনেক সদস্যরা তার ছিলেন, এবং তারা পরবর্তীকালেও সাক্ষ্য দিয়েছেন, পরবর্তীকালে নিজেদের স্মৃতিকথা কি হয়েছিল, কি দেখেছেন। এবং যারা বলেন যে শরৎ বসু বেঁচে থাকতে এমিলিয়ার নাম সামনে আসেনি, বাইরে আসেনি, তাদেরকে বলি এটা ভুল কথা। 1915 থেকে মমতা ব্যানার্জি 64টি ফাইল ডিক্লাসিফাই করেছেন, সেখানে যদি দেখেন চিঠিগুলো, এমিলিকে লেখা চিঠিতে বাড়ির ছেলেমেয়েরা কিন্তু মাই ডিয়ার আন্টি বলে সম্বোধন করছেন। এমিলি যখন চিঠি শেষ করছেন তখন ইয়র আন্টি বলে চিঠি সাইন করছেন। উনি যখন শরৎ বোসকে চিঠি লিখছেন মেজদাদা বলে চিঠি লিখছেন। তো এটা যদি না থাকতো শরৎ বোসের, তাহলে এই ব্যাপারটা কখনোই হতো না বাড়ির ভেতরে। এটা হয়তো পাবলিকলি আসেনি,
কিন্তু পরিবারের ভেতরে যখন এই চিঠিপত্রগুলো দেখছি শরৎ বোস বেঁচে থাকাকালীন, তখন এটুকু পরিষ্কার হয়ে যায় যে দেয়ার ওয়াজ অ্যান অ্যাকসেপ্টেন্স অফ এমএলএ উইদিন দ্য ফ্যামিলি। এবার বিয়ে হয়নি বলে যারা বলছেন যে বিয়ে করেনি, অবশ্যই বিয়ে হয়নি, বিয়ে আইনগত ভাবে তো বিয়ে হয়নি। তো এমএলএর সঙ্গে সুভাষচন্দ্র ছিল না বলে যারা বলতে চাই, তাদেরকে আমি একটা কথা বলবো যে ঠিক আছে, আপনারা যদি সেটা বলতে চান বলুন, কিন্তু আপনাকে বলা থেকে তো কেউ আটকাতে পারে না। কিন্তু যদি প্রমাণ করতে চান যে সেরকম কোনো সম্পর্ক ছিল না, তাহলে সুভাষচন্দ্রের হাতে লেখা যে চিঠিটা, যেটাকে আপনারা বলছেন ফরজারি, সেই চিঠিটাকে হ্যান্ডরাইটিং অ্যানালিসিস করিয়ে, হ্যান্ডরাইটিং টেস্ট করিয়ে আপনারা দেখান, তাহলে সোজা রাস্তা। আমরা যখন গুমনামি বাবার হাতের লেখা নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছিল, বিলালের এগেনস্টে যখন দুজন সরকারি এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছিলেন, সেটাকে আমরা জানতাম যে সেটা ভুল, কিন্তু আমরা জানলেই তো আর হবে না, আমরা মনে করলেই তো আর হবে না, সেটা তবে যে ওনারা যা বলেছেন সেটা ভুল। এই জন্যই আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট ফরেন একজন টপ লেভেল ইন্টারন্যাশনাল এক্সপার্টকে দিয়ে আগে এক্সামিনেশন করাই, তারপরে আমাদের দেশের ভেতরে আরেকজন টপ লেভেল এক্সপার্টকে দিয়ে এক্সামিনেশন করাই, এবং তাদের রেজাল্ট নিয়ে, রিপোর্ট নিয়ে, তবেই আমরা সেটাকে সরকারি মত চ্যালেঞ্জ করার মতো জায়গায় এসে পৌঁছেছি। যারা নেতাজির বিয়ে চ্যালেঞ্জ করার বা নেতাজির সঙ্গে মিলে সম্পর্কের গোটা ব্যাপারটাকে চ্যালেঞ্জ করার জন্য এই চিঠিটাকে ফরজারি বলছেন, তাদেরকে আমি বলবো যে আপনারাও এটা করুন, প্রমাণটা হাজির করুন। শুধু মতামত দিয়ে আর শুধু আমার মনে হয় উনি এই ছিলেন উনি ওই ছিলেন বললে কোনো লাভ নেই, সেগুলো প্রমাণ নেই। প্রমাণটা জোগাড় করুন, প্রমাণটা হাজির করুন, প্রমাণ দেখালেই সবাই মেনে নেবে। তাশকেন্ত প্যাক্টে ভগবানজি ছিলেন কিনা, তাশকেন্ত প্যাক্টের সময় যে ছবি দেখানো হয়, তাশকেন্ত ম্যান বলে যে ছবি দেখানো হয়, সেটা ভগবানজির কিনা সেটা সুভাষচন্দ্র কিনা। ভিয়েতনাম ওয়ারের প্রশ্নটা পরে আসছি। সেটা কোনো প্রমাণ আছে কিনা এটা অনেকে জিজ্ঞেস করেছেন, যে তাশকেন্তে উনি ছিলেন নেতাজি কিনা, নেতাজি ছবি কিনা, এবং উনি সেখানে ছিলেন কিনা। দেখুন, সরকারিভাবে তো নেতাজির মৃত্যু হয়ে গেছে 1945 সালে, ফলে তাশকেন্তে থাকার সরকারিভাবে কোনো প্রশ্নই নেই। এখন যদি তাশকেন্তে কেউ থেকে থাকেন তখন সুভাষচন্দ্র, তখন সেটা গুমনামি বাবা যাকে বলা হয় তিনি। এবং যতটুকু আমরা দেখে কথাবার্তা, ডায়েরি, সেই সময়কার ডাকজনকে দেখা করতেন তার সঙ্গে, সেই সময় যা দেখছি, তো উনি তখন বস্তি বলে, উত্তরপ্রদেশের এক বস্তি বলে যে জায়গাটা, সেখানে রয়েছেন। এবং সেখানে তাশকেন্ত প্যাক্ট নিয়ে কমেন্টারি দিচ্ছেন, নানা রকমের অ্যানালিসিস বলে যাচ্ছেন। এটুকু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সেখানে তার তাশকেন্তে থাকা তার পক্ষে সম্ভব না। একই জায়গায়, মানে দুই জায়গায়, একই ব্যক্তির দুই জায়গায় এক সময় থাকাটা সম্ভব নয়। এটা একটা অলৌকিক ব্যাপার হয়ে যাবে, অলৌকিক বিশ্বাস করি না। ফলে তাশকেন্ত ম্যান বলে যাকে বলা হচ্ছে সেটা আমরা মানতে পারছি না, তার কারণ সেটার কোনো প্রমাণ সেরকম ভাবে পাওয়াও যায়নি। হ্যাঁ, একজন এক্সপার্টের রিপোর্ট দেওয়া হয়েছে স্পেশাল, কিন্তু সমস্যা হলো সেই এক্সপার্ট আবার বলে দিয়েছেন তিনি কোর্টের সামনে এসে ক্রস এক্সামিনেশন ফেস করতে রাজি নন, কোর্টের সামনে টেস্টিমনি দেবেন না। এখন কার্ট ব্যাগেট, আমরা যার রাইটিং এক্সপার্ট নিয়ে, যার নিয়েছি গুমনামি বাবার হ্যান্ডরাইটিং নিয়ে, অশোক কাশ্যপ যার ওপিনিয়ন আমরা নিয়েছি গুমনামি বাবার হ্যান্ডরাইটিং নিয়ে, তারা কিন্তু দুজনেই কোর্টের সামনে এসে নিজেদের টেস্টিমনি দিতে রাজি, তারা নিজেদের উইটনেস বক্সে এসে নিজেদের কথা বলতে, ক্রস এক্সামিনেশন ফেস করতে রাজি। এখন এমন একজন এক্সপার্টের আপনারা ওপিনিয়ন নিয়ে সামনে আসছে, এসে বলছেন, যেটা এক তো হচ্ছে যে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, কেননা ভগবানজি এখানে আমরা দেখছি বস্তিতে বসে আছেন, সেই মুহূর্তে তার পক্ষে তার সাথে থাকাটা সম্ভব, যদি না অলৌকিক ভাবে একই লোক দু জায়গায় একসঙ্গে এক জায়গায় এক সময় থাকতে পারেন। আর আপনারা এমন একটা ফরেন্সিক রিপোর্ট দেখাচ্ছেন যেখানে এক্সপার্ট কোর্টের সামনে আসতে রাজি নন। তো ফলে এটা খালি একটু, আর কিছু না। এখনো এই দাবিটাকে মেনে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ সামনে নেই। যদি প্রমাণ আসে তখন নিশ্চয়ই আমরা সেটাকে ওপেন মাইন্ডেডলি কনসিডার করব। ভিয়েতনাম ওয়ারে জড়িত থাকা নিয়ে গুমনামি বাবা অনেক কিছু বলেছেন, সেখানের কোনো ডেফিনেট ভিয়েতনাম যুদ্ধ হোক বা বাংলাদেশ যুদ্ধ প্রশ্নটা এসছে যে সেখানে গুমনামি বাবার জড়িত থাকার কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ আছে কি না।
না, নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, এবং সেটা আমরা পরিষ্কার কনন্ড্রামে লিখেছি যে নির্দিষ্ট প্রমাণ নেই। এবং কনন্ড্রাম এইটাই, নির্দিষ্ট প্রমাণ না থাকলেও আমরা যেটা দেখছি যে ভগবানজি সেটা বস্তিতে বসে হোক বা পরে অযোধ্যায় বসে হোক, যে কথাগুলো বলে যাচ্ছেন, যেভাবে যুদ্ধের অ্যানালিসিস দিচ্ছেন, ইনসাইট দিচ্ছেন, যেভাবে যুদ্ধের গতি প্রকৃতি বর্ণনা করছেন, কি হতে যাচ্ছে সেইটা বলে দিচ্ছেন, এগুলো কোনো সাধারণ লোকের পক্ষে বলা সম্ভব নয়। এই ধরনের ইন্টেলিজেন্স থাকে দেশের রাষ্ট্রপ্রধানের, এবং টপ লেভেল ইন্টেলিজেন্স এজেন্সির যারা একদম টপ লেভেলে রয়েছেন, যারা রাষ্ট্রপ্রধানকে ব্রিফ করেন, তাকে ইন্টেলিজেন্স গুলো জানান, তাদের কাছে একজন বাউন্ডুলে সন্ন্যাসী একটা মানে অজ পাড়াগায়ে বসে এত হাই লেভেলের ইন্টেলিজেন্স গ্যাদার করছেন, অ্যানালিসিস করছেন, প্রসেস করছেন, এবং তার বেসিসে প্রেডিকশন করছেন যে কি হতে যাচ্ছে, সেইগুলো ইনসাইড ইনফরমেশন যা তার কাছে আছে, যেগুলো উনি বর্ণনা করছেন, সেগুলো ভাবা যায় না। একজন মানুষ সেই পুরো প্রসেসটার সঙ্গে যুক্ত না হন, ভিয়েতনাম যুদ্ধের সঙ্গেই বলুন বা বাংলাদেশ যুদ্ধের সঙ্গেই বলুন, যদি বা ইন্দোপাক 1965 সালের ইন্দোপাক যুদ্ধের কথা বলুন, যদি তিনি ব্যক্তিগতভাবে জড়িত না হন, তার পক্ষে এত ভেতরের খবর জানা সম্ভব। কোনো না কোনো তরফ থেকে তাকে এই রেগুলারলি ইন্টেলিজেন্স ব্রিফ করা হচ্ছিল, এবং তিনি কোনো না কোনো ভাবে জড়িত, সেটা পরিষ্কার। কিন্তু এটা আমরা শুধু একদিক থেকে দেখছি, এটা প্রমাণ তো আমরা প্রমাণ হিসেবে তো খাড়া করতে পারি, আমরা ইন্ডিকেশন বলতে পারি এটা, যে ভগবানজি যে সময় বলছেন যে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান সোলজারদের নেশাগ্রস্ত করে দেওয়া একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কথা যে সময় উনি বলছেন এবং সেই সময় জয়শ্রী পত্রিকা ছাপা হয়েছে, সেটা কিন্তু তখনও পাবলিশ নয়, এবং সেটা ইভেন আমেরিকান নিউজ পেপারেও তখনও ছাপা হয়নি, আমেরিকান নিউজ পেপারেও তারপরে বেরিয়েছে, ইনকোয়ারি তারপরে হয়েছে। তো যেগুলো আমেরিকান জেনারেল পাবলিকের কাছে জানা নেই, সেটা এই বস্তিতে বসে এক সন্ন্যাসীর কাছে, এক যাকে পেনিলেস করেছেন, ব্যঙ্গ করছেন, সেই পেনিলেস রেক্লুজ কেমন করে জানতে পারলেন? এই পেনিলেস রেক্লুজ কেমন করে জানতে পারলেন যে ভারতীয় সেনাবাহিনী প্রথম যশোরকে ক্যাপচার করতে যাচ্ছে? এটা 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 তার কেমন করে জানা হলো? তো এই প্রশ্নগুলো থেকে যায়, এবং এগুলোই কনন্ড্রাম, যে এর উল্টো দিকে আমরা যখন এর করবোরেশন খুঁজছি, যে এর করবোরেশনটা কি হবে, এর করবোরেশন হবে যে অফিসিয়াল পেপারস কিছু থাকবে যেটা ভারতের কাছে থাকবে, কিছু হয়তো বাংলাদেশ সরকারের কাছে থাকবে, কিছু পাকিস্তান সরকারের কাছে থাকবে, কিছু ভিয়েতনাম গভর্নমেন্টের কাছে থাকবে, কিছু হয়তো ইউএসএসআর এর কাছে থাকবে, কিছু চায়নার কাছে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু প্রথমেই আমরা দেখছি যে ইউএস এর কাছে, যে ধরুন ইউএস এর যে আর্কাইভস, যে ওয়ার রিলেটেড ডকুমেন্টস, তারা প্রায় সবই ডিক্লাসিফিকেশন, কিন্তু সে কোথাও আমরা এনার নাম দেখতে পাচ্ছি না। সুভাষচন্দ্র বলুন বা কোনো একজন শ্যাডো ফিগার বলুন, কোথাও কিন্তু এরকম কোনো ইন্ডিকেশন দেখতে পাচ্ছি না, প্রেজেন্স দেখতে পাচ্ছি না, কোনো নাম দেখছি না। এখন তার নাম লুকিয়ে রাখার কোনো কারণ কিন্তু ইউএস গভর্নমেন্টের নেই। ইউএস গভর্নমেন্ট ইজ ভেরি ট্রান্সপারেন্ট অন দিস ম্যাটার্স। এখানে আপনি যে এদের ডিপ্লোম্যাটিক হিস্ট্রি, যে ভলিউম আফটার ভলিউম, ফরেন রিলেশন যে পেপারগুলো ডিক্লাসিফাই করা হয়েছে, যেখানে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গালাগাল দিচ্ছেন আমেরিকান রাষ্ট্রপতি, সেই পেপারগুলো কিন্তু ডিক্লাসিফাই করে দেওয়া হয়েছে। ভারতীয় ক্যাবিনেট থেকে যে একজন স্পাই রয়েছেন, যিনি আমেরিকান গভর্নমেন্টকে খবর সাপ্লাই করছেন ইন্দিরা গান্ধী কি করতে যাচ্ছেন, তার উদ্দেশ্যটা কি, তার কি ভাবছেন পাকিস্তান যুদ্ধ নিয়ে, বাংলাদেশ যুদ্ধ নিয়ে, সেই পেপারগুলো ওরা ডিক্লাসিফাই করেছে, আমাদের দেশ কিন্তু করেনি। ফলে এই এত সেন্সিটিভ ডকুমেন্ট যদি আমেরিকান গভর্নমেন্ট ডিক্লাসিফাই করতে পারে, তাহলে কোনো কারণ নেই যে ওরা এই ধরনের কোনো নিউজ থাকলে, কোনো ইন্টেলিজেন্স থাকলে সেটাকে লুকিয়ে রাখবে। সেটা
খুব কমন সেন্সের ব্যাপার যে এটা ডিক্লাসিফাই করে দেওয়া উচিত, কিন্তু আমরা জিজ্ঞেস করেছি, খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছি আমেরিকার হোম ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করেছি, ডিফেন্স ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করেছি, সিআইএ ডিফেন্স ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করেছি, এবং প্রত্যেকের লিখিত জবাব এসেছে যে এই ব্যক্তির সম্বন্ধে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। ফলে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই লোক সে অনর্গল অ্যানালিসিস দিয়ে যাচ্ছেন, অনর্গল ইনসাইড ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, কিন্তু অন্যদিকে তার সম্বন্ধে যে সরকারি ইনফরমেশন থাকা উচিত সেটা কিন্তু মিসিং। সে আরেকটা কনারম যে তাহলে সত্যিটা কোথায়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্ডিকেশন পাচ্ছি যে তিনি জড়িত ছিলেন, হয়তো কিছু ছিল যে আমরা এখনো জানি না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে নেতাজির বা ভগবানজির বা গুমনামি বাবার কিন্তু ভিয়েতনাম যুদ্ধে, বাংলাদেশ যুদ্ধে, ইন্দো পাক 1965 যুদ্ধে বা ইন্দো চায়না 1962 যুদ্ধে জড়িত থাকার কোন রকম সরকারি কনফার্মেশন কোথাও নেই। সেই কারণেই আমরা জোর দিয়ে যাচ্ছি এই একটি ব্যাপারের ওপরে যে অন্তত ইন্ডিয়ান গভর্নমেন্ট, অন্তত আমাদের নিজেদের সরকার বিদেশের কাছে ইন্টেলিজেন্স ইনফরমেশন চাওয়ার আগে আমাদের কাছে যা ফাইলস আছে, সেটা ব্যুরো হোক বা RNAW হোক বা স্টেট ক্রাইম ব্রাঞ্চের হোক, সিআইডির হোক, যা কিছু ইন্টেলিজেন্স ডকুমেন্টস আছে, ফাইলস আছে, সবকিছু ডিক্লাসিফাই করুক। সেটা না করে কিন্তু সরকার সেই গোটা চাপা দিয়ে, এটা আর একটা সন্দেহের ব্যাপার যে বারবার সরকার মিথ্যে কথা বলে যাচ্ছে, ওপেন পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে যে সব ফাইল ডিক্লাসিফাই হয়ে গেছে, যে যখন আমরা জানি যে হয়নি। তাহলে এটা একটা ডেলিবারেট একটা একটা ডেলিবারেট বলতে পারি যে জেনে শুনে সরকার গোটা ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, ঠিক যেভাবে গত 70 বছর ধরে গভর্নমেন্ট করে এসেছে, আজকে বিজেপি সরকার কিন্তু ঠিক তাই করছে। তাহলে আমরা এটুকু বলতে, আমরা আজকে যে পজিশনটা ভিয়েতনাম যুদ্ধ নিয়ে, বাংলাদেশ যুদ্ধ নিয়ে বা 1965 ইন্দো পাক যুদ্ধ নিয়ে, যে কোনো ডেফিনিটিভ কনক্লুশন আমরা পৌঁছতে পারি, ডেফিনিটিভ এভিডেন্স নেই, কিন্তু এটাও দেখতে পাচ্ছি যে সরকারিভাবে একটা ইনফরমেশনকে সাপ্রেস করে রাখার চেষ্টা রয়েছে, সেটা খুব পরিষ্কার। ফলে যতদিন না এই সব ফাইল ডিক্লাসিফাই হচ্ছে, আমরা পুরো সত্যিটা জানতে পারবো না। নেতাজির রাশিয়াতে থাকা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে রাশিয়াতে যদি থেকে থাকেন তাহলে কি অবস্থায় ছিলেন, উনি বন্দী ছিলেন, মানে ছিলেন না কি করছিলেন। দেখুন, রাশিয়ায় নেতাজির রাশিয়ায় থাকার কোনো প্রমাণই নেই কাগজে কলমে। এতদিন ধরে যারা বলে আসছেন যে নেতাজি রাশিয়ায় ছিলেন, স্ট্যালিন এই করেছেন, ক্রুশ্চেভ ওই করেছেন, তারা কিন্তু একটা দেখাতে পারেন। মুখার্জিকে নিয়েও যাওয়া হয়েছিল, গেছেন, রাশিয়াতে গেছেন, কিন্তু কোনো কাগজপত্র কিন্তু কোথাও বের করতে পারেননি, কোথাও কিছু খুঁজে পাননি। এখানে একটা মজার কথা আমি বলতে চাই, এখানে কনরাড্রামে এটা করেছে, কিন্তু যেহেতু এখনো অনেকে পড়েনি সেটু বলে দিই যে ভগবানজিকে জিজ্ঞেস করা হয়েছিল, পবিত্র মোহনরা জিজ্ঞেস করেছিলেন ব্যাপারে, রাশিয়ার ব্যাপারে যে কেন ইনফরমেশন বেরোচ্ছে। তখন ভগবানজি ওনার চিঠিতে জবাব দেন, নিজের হাতের লেখাতেই চিঠিটা রয়েছে, যে তোমাদের সরকারের 14 পুরুষেরও ক্ষমতা নেই রাশিয়ার কাছে করে। ফলে একটা বেশ মজার ব্যাপার যে উনি জানেন যে রাশিয়ান গভর্নমেন্ট কোনো ইনফরমেশন দেবে না। কেন দেবে না সেটা কিন্তু উনি এক্সপ্লেন করেননি, সেটা কারণেই হোক, কিন্তু আজ পর্যন্ত রাশিয়ান গভর্নমেন্ট যে সেটা কিন্তু খুব কনসিস্টেন্ট যে আমাদের কাছে নেট নিয়ে কোনো ইনফরমেশন নেই। এখন যেটুকু আমরা দেখতে পাচ্ছি, যেটুকু আমরা ইনফরমেশন পাচ্ছি, ভগবানজি যখন, নেতাজি যখন পৌঁছন, তারপরে কি হয়েছিল এক্সাক্ট সিকোয়েন্স আমাদেরও জানা নেই, সেখানেও অনেক গ্যাপ রয়েছে, এবং এই গ্যাপগুলো ততদিনই থাকবে যতদিন না সরকারি লেভেলে সব ডকুমেন্টস বাইরে আসছে। আমরা খালি একটা মানে জিগস পাজলে নানা রকমের হাজারটা কাজ করেছি এবং সেটাকে এক জায়গায় নিয়ে এসে সেটাকে গোটা পিকচারটা কনস্ট্রাক্ট করার চেষ্টা করেছি, সেটা হয়েছে গোটা গোটা মোটামুটি
উপরে ছবিটা তৈরি হয়েছে, কিন্তু ভেতরে এখনো অনেক জায়গা খালি থেকে গেছে, ফাঁক থেকে গেছে, যেগুলোকে ভর্তি করতে গেলে সরকারি ফাইলের প্রয়োজন হবে। সেটা যতদিন না সরকারি লেভেল থেকে জানা যাচ্ছে, পুরো খবরটা, পুরো ইনফরমেশনটা জানা যাবে না। সরকারি ফাইল থেকে যা ইনফরমেশন আসবে সেটাই সব সত্যি হবে, কেননা ইন্টেলিজেন্স ফাইলের কাজ হলো ইনফরমেশন গ্যাদার করা, সেটার সত্যতা অসত্যতা বিচার করা কিন্তু পলিটিক্যাল লেভেলে বা হাই লেভেল অফ প্রসেসড ইন্টেলিজেন্স যেখানে হয়, একদম ওপরের লেভেলে হয়। ফলে এটাও দেখা গেছে সরকারি ফাইলস কিন্তু ইনফরমেশনে ম্যানিপুলেট করা যেতে পারে, করা হয়। যেমনি একটা উদাহরণ খুব পরিষ্কারভাবে দেওয়া যেতে পারে যে 1995 সালে যখন প্রণব মুখার্জি এমিলির সঙ্গে দেখা করতে যান এবং এমিলি ওনার সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতেও রাজি হননি, এবং খুবই ক্রোধিত যখন উনি জানেন যে প্রণব মুখার্জি কথা বলতে আসছেন নেতাজির অস্থিবর্ষ রেঙ্কুজি থেকে ভারতে নিয়ে আসার জন্য, এবং প্রণব মুখার্জিকে বাড়িতে ঢুকতে দেননি বা বের করে দিয়েছিলেন, বা উনি মোটামুটি ওনার সঙ্গে কোনো কথা হয়নি বা এইটাকে এন্টারটেন করা ব্যাপারটাকে খুব একটা অস্বস্তিকর এবং অপমানজনক ছিল প্রণব মুখার্জির পক্ষে। জানা যায় যিনি ভ্রাতুষ্পুত্র ভ্রাতুষ্পুত্রের ছেলে সূর্য কুমার বোস, তিনি অ্যাফিডেভিট ফাইল করেন এটা জাস্টিস মুখার্জি কমিশন পুরো ঘটনাটা জানিয়ে। কিন্তু আমার পরে ডিক্লাসিফাই হওয়ার পরে যখন প্রণব মুখার্জির নিজের রিপোর্টটা যখন দেখলাম, উনি ফিরে এসে যে রিপোর্ট ফাইল করেছিলেন, সেই রিপোর্টে কিন্তু এর কোনো ইন্ডিকেশন নেই। সেই রিপোর্টটা কিন্তু খুব সুন্দর মিষ্টি ভাবে লেখা, যেন খুবই ভাব ভালোবাসার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে এবং তারা প্রায় অস্থিবর্ষ রেঙ্কুজি থেকে ভারতে নিয়ে আসা এইভাবে ফাইল করা হয়েছে। ফলে ঘটনাটা হয়েছে এক, রিপোর্ট করা হয়েছে অন্য। এটা যদি আগামী 50 বছর পরে এই ফাইলটা বেরোতো, তখন এটাকে সবাই সত্যি বলে মেনে নিত, কেননা সরকারি লেভেল থেকে আসছে। ফলে আমার এটা বলার একটাই কারণ যে সরকারি ফাইল যখন ইনফরমেশন আসবে, দ্যাট হ্যাজ টু বি corroborated, that has to be cross checked, সেটুকু সত্য বলে মেনে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু। ফলে এই যাই হোক, কিন্তু গ্যাপটা থেকে যাবে, সরকারি লেভেলে ইনভলভ দরকার। দলাই লামার সঙ্গে ভগবানজির কি ধরনের যোগাযোগ হয়েছিল এবং কি ধরনের সম্পর্ক ছিল, ভগবানজির কমেন্টারি ছাড়া আমাদের কাছে আর কিছু কোনো ইনফরমেশন। ভগবানজির বক্তব্য এখন সবারই ভালোভাবে জানা আছে। উনি বলেন যে উনি যখন দলাই লামা বেরিয়ে আসার চেষ্টা করছেন, তখন উনি দলাই লামাকে গাইডেন্স দেন, রাস্তা দেখিয়ে পথ দেখিয়ে বের করে নিয়ে আসেন, এবং ওনাকেই দলাই লামাকে উনিই বলেন ভারতবর্ষে চলে আসতে, এবং খাম্বা ট্রাইব প্রতিরোধ গড়ে তোলে চাইনিজ আগ্রাসনের এগেইনস্টে, এবং ভগবানজি সেটাকে ওনাদের মিলিটারিতে মিলিটারি ট্রেনিং দেন এবং গাইড করেন, স্ট্র্যাটেজিক গাইড দেন, এই ধরনের নানা রকম রয়েছে, ইন্ডিকেশন রয়েছে, কিন্তু এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে কোনো করোবোরেশন পাওয়া যায়নি। হ্যাঁ, উনি যে জেনারেল ডেথের নাম বলেছেন, সেই ডেথের নাম একজন আমেরিকান জার্নালিস্টের বইতে সেটা বলা আছে, এবং এটাও বড় প্রশ্ন যে সেটা এই পেনিলেস রিক্লুজ বলে যাকে ব্যঙ্গ করা হয়, তার পক্ষে সেই বই তৎকাল করে পড়ে নিজেকে নিয়ে একটা গল্প সম্ভব ছিল কি না, হয়তো ছিল না, সেটা কোনোভাবেই লাশের বই পড়ে নিজেকে নিয়ে একটা কল্পকাহিনী বানানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাহলে জেনারেল ডেথ বা জেনারেল শিবা বলে উনি নিজেকে যে অভিহিত করেন, সেটা কেমন ভাবে করলেন, এবং সেটা আমেরিকান জার্নালিস্টও সেই নামটা কেমন ভাবে পেলেন, এটা বড় প্রশ্ন। এর জন্য আমাদের আরো প্রমাণের অপেক্ষা করতে হবে, কিন্তু ইন্ডিকেশন ইজ ভেরি স্ট্রং, এটাকে সার্কামস্টান্সিয়াল এভিডেন্স হিসেবে নেওয়া যেতেই পারে। আমি হয়তো রাশিয়ার ব্যাপারটা শেষ করিনি। রাশিয়ার যতটুকু আমরা জানতে পেরেছি, যে রিকনস্ট্রাক্ট যতটুকু করতে পেরেছি, সেটা হচ্ছে এই যে রাশিয়ায় পৌঁছানোর, মাঞ্চুরিয়া পৌঁছানোর পরে সময় উনি বই হিসেবে হয়তো কাটাতে হয়, এবং সেই সময় হয়তো কিছু টর্চারও করা হয় ওনাকে, এবং পরবর্তীকালে মস্কোতে যান এবং সেখানে
ওনাকে শুধু মুক্তই করা হয় না, হি ওয়াজ হাইলি প্লেসড, হি ওয়াজ গিভেন অল ফেসিলিটিস। সেখান থেকে উনি চায়নাতে আসেন, চায়নার সঙ্গে সোভিয়েত গভর্নমেন্টই যোগাযোগ করিয়ে দেন, চায়নার গভর্নমেন্টের সঙ্গে সোভিয়েত গভর্নমেন্টের সঙ্গে ওনার কনস্ট্যান্ট ইন্টারাকশন চলতে থাকে, এবং চায়না থেকে উনি ভারতে ফিরে আসেন। এটুকুই আমরা রিকনস্ট্রাক্ট করতে পেরেছি। এক্সাক্ট কি রিলেশনশিপ কি ছিল সেটা আমরা কোনো সরকারি ডকুমেন্ট কিছু পাইনি, চাইনিজ বা সোভিয়েত সূত্র থেকেও কিছু পাইনি, খালি এইটুকুই রিকনস্ট্রাক্ট করতে পেরেছি যে উনি স্ট্যালিনকে কোনো কিছু ব্যাপারে খুব ক্রিটিক্যাল কোনো একটা প্রজেক্টে খুব হেল্প করেন, এবং তার জন্য স্ট্যালিন পরবর্তীকালে ক্রুশ্চেভ ওনার কাছে প্রভূত কৃতজ্ঞ থাকেন, এবং সব রকমের ফ্যাসিলিটিস ওনাকে মুভমেন্টের জন্য থাকেন। এইটুকুই রিকনস্ট্রাক্ট করা গেছে, এর বেশি আমরা কিছু এখন সেরকমভাবে জানি না। যেটুকু জানি যে ডিটেলে তো অতটা ডিটেলে তো এইভাবে লাইভে বলা সম্ভব নয়, ওপরে ওপরে এইটুকুই বলতে পারি। অনেকে রেগে যান বারবার বই পড়তে বলি বলে, কনডেমটা একটু পড়ে দেখুন, ডিটেলে সেখানে পেয়ে যাবেন। এটা সামারাইজ করে বলার, ফেসবুক লাইভে বলাটা পুরোটা সম্ভব নয়। একজন জিজ্ঞেস করেছেন 2021 সাল পর্যন্ত নেতাজির নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইউএন থেকে, যাতে আর না বাড়ে তার জন্য আমাদের গভর্নমেন্টকে কি করা প্রয়োজন। সরি, এরকম কোন নিষেধাজ্ঞার কথা আমরা জানি না, এটা আপনি কোথেকে পেলেন সেটাও জানি না, যদি তাহলে আমরা খোঁজ করতে। তবে এরকম নিষেধাজ্ঞা ইউএন এর তরফ থেকে আছে বলে আমরা কোনোদিন শুনি। একজন প্রশ্ন করেছেন গুমনামি বাবার চিতাভস্ম রক্ষিত আছে কি না, সেটার উপরে ডিএনএ টেস্ট করা যায় কিনা। হ্যাঁ, গুমনামি বাবার চিতাভস্ম রক্ষিত আছে, সেটা ফৈজাবাদের ডিস্ট্রিক্ট ট্রেজারিতেই আছে, কিন্তু সেটা কোন পরিস্থিতিতে কালেক্ট করা হয়েছে, কিভাবে কালেক্ট করা হয়েছে, সেটা কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, সেটা কি অবস্থায় রয়েছে, ফলে ডিএনএ সাধারণত ওইভাবে আগুনে জ্বালানোর পরে ডিএনএ টেস্ট করাটা প্রায় সম্ভব হয় না বললেই চলে। কোনদিন কোনো আলোচনা নেই, কিন্তু সেটা স্যাংটিটি নিয়েও প্রশ্ন রয়েছে যে কিভাবে কালেক্ট করা হয়েছে। আমরা যতটুকু শুনেছি রাজকুমার শুক্লা, ভগবানজি যিনি সেবিকা ছিলেন, সরস্বতী দেব ছিলেন রাজকুমার ভগবানজির গুমনামি আবার দাহ হয়ে যাবার পরে ওটাকে একটা মাটির হাঁড়িতে সেটাকে জড়ো করে রেখে দিয়েছিলেন, এবং সেটা রাখা আছে, সেটুকু আমরা দেখছি, তার বেশি জানি না। ডিএনএ করা সম্ভব হয়েছে কি না জানি না, হয়তো সম্ভব হবে না, কিন্তু সেটা নিয়ে বিবেচনা হয়নি। অনেকে জিজ্ঞেস করেছেন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিছু করা যায় কিনা, গুমনামি বাবার যে জিনিসপত্র পাওয়া গেছে সেখানে ফিঙ্গারপ্রিন্ট, সেটা হয়তো সম্ভব ছিল, ফরেন্সিক্যালি হয়তো সম্ভব ছিল, এবং আমরা আশা করেছিলাম এই ব্যাপারগুলো যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যখন জাস্টিস সহায় কমিশন অ্যাপয়েন্ট করেন এই ব্যাপারগুলো উনি খুঁটিয়ে দেখবেন, কিন্তু উনি তো আগে থেকেই মনস্থির করে ফেলেছিলেন, ফলে এইসব ব্যাপার দেখার কোনো বোধ করেননি যে ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং করা যায় কি না। অনেক হ্যান্ডলিং হয়েছে, মানে জিনিসপত্র, বইপত্র যা বলুন বা অন্যান্য কাপ বলুন, সসার বলুন, রেকর্ড প্লেয়ার, বাইনোকুলার, গ্লাভস, জামা কাপড়, অনেক কিছু আছে, সেটা অনেকবার হ্যান্ডলিং হয়েছে। সেই 1985-86 সাল থেকেই হ্যান্ডলিং হয়ে আসছে, নানা রকম লোকের হাত লেগেছে। এর মধ্যে থেকে কতটা সম্ভব সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এটা সহায় কমিশন যখন গোটাটা তদন্ত করছিলেন তার এটা নিয়ে দেখা উচিত ছিল, অনুসন্ধান করা উচিত ছিল, কিন্তু তার এসব করার কোনো ইচ্ছে ছিল না, ফলে তিনি করেননি। আমি জানি না তদন্ত কমিশন বসবে কিনা, কোনো আদেশ আসবে কিনা, যদি আসে এটা নিশ্চয়ই করে দেখা উচিত, অন্তত পাওয়া যায় কিনা খুঁজে দেখা উচিত। একটা কথা বারবার উঠে আসে যে 1985 সালের পরে গুমনামি বাবার মৃত্যু হয়েছে কি হয়নি, এই প্রশ্নটা উত্তর দেওয়ার আমার খুব একটা ইচ্ছা নেই, কিন্তু বারবার উঠে আসে, একবার বলে দেওয়া উচিত। আমি কয়েকদিন আগেই একটা আলোচনা এবং সেখানেও একই কথা বলেছিলাম যে
1985 সালে গুমনামি বাবার মৃত্যু হয়েছিল কি হয়নি তাতে কি এসে গেল? গুমনামি বাবার আইডিটা অফিসিয়ালি অ্যাকসেপ্ট করানো প্রথম চ্যালেঞ্জ, সেটাই প্রথম কাজ। আমরা তো দেখাচ্ছি, প্রমাণ দিয়েছি, আপনাদের কাছে সামনে রেখেছি, পাবলিকের সামনে প্রমাণটা, যে গুমনামি বাবা এবং নেতাজি একই ব্যক্তি। এবং সেইটা যদি হয়ে যায়, তার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সটা বোঝার চেষ্টা করুন এবং সেইটা যাতে সরকারিভাবে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হয় তার চেষ্টাটা করুন। গুমনামি বাবা মৃত্যু হয়নি, তিনি যেতে পারেন না, সুভাষচন্দ্র বসু অমর, এসব অহেতুক গল্প কথা শুনিয়ে গোটা জিনিসটাকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না। হ্যাঁ, তবে প্রশ্নটা যখন, এটা প্রশ্নটার উত্তর দিয়ে দিই, সেদিন ছিলেন দেহ দাহ করার সময়, তারা কিন্তু নিজের চোখে দেখেছেন, তার মুখ দেখেছেন, তার বডি দেখেছেন এবং তারা সাক্ষী রয়েছেন। এবং তাদের মত, তাদের সাক্ষ্যের উপরে ভিত্তি করেই আমরা মনে করি যে সেদিন যে দেহটা দাহ করা হয়েছিল সেটা গুমনামি বাবার। সমস্যাটা তৈরি করেন তারা যারা ফৈজাবাদে এই ক্রিমেশনের সময় ছিলেন না। তারা কোন রকমে একটা বলে দিয়েছেন যে ওই দেহ গুমনামি বাবার নয়, ফলে তিনি মারা যেতে পারেন না। তিনি, কেউ বলে তিনি হিমালয় চলে গেছেন, সাধনা করছেন, কেউ বলে জ্ঞানগঞ্জে বসে সাধনা করছেন, কেউ বলে এখানে আছেন, কেউ বলে ওখানে। আজ এই বাবার ছবি আসছে, কাল ওই বাবার ছবি আসছেন। একটাই বক্তব্য, এই জিনিসগুলো বন্ধ করুন। দিস ইজ আ ভেরি বেস্ট ম্যাটার, জিনিসটাকে খেলো করবেন না। ডোন্ট মেক দিস আ ম্যাটার অফ জোক। সুভাষচন্দ্র বসু নিয়ে কথা, আপনারা এই অলৌকিক বাবা, ওই অলৌকিক বাবা, আজকে এই বাবা, পরশু ওই পারবেন না। গুমনামি বাবাটা নামটা দেওয়া লোকাল মিডিয়ার, ওটা কিন্তু ভগবানজি বা পর্দেওয়ালা বাবা, মানে সমস্যাটা এটাই, আমি তো নাম জানি না, না কি নাম ধরে অ্যাড্রেস করব, উনি কারণ নামই ব্যবহার করতেন না। তো এই 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 জিনিসটাকে করবেন না, গোটা জিনিসটাকে ডাইভার্ট করবেন না। এতে যে সত্য তার প্রতিষ্ঠা করতে দেরি হবে এবং অসুবিধেই হবে, তাতে কারোর কিছু লাভ হবে না। হ্যাঁ, তবে আসলের উত্তরটা দিয়ে দিই, তার মৃত্যু হয়েছিল এবং তার ক্রিমেশন করা হয়েছিল। যারা ছিলেন তার শিষ্যরা, তারা নিজের চোখে দেখেছেন, সাক্ষ্য দিয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি, অন এভিডেন্স নেওয়া আছে। রাজকুমার শুক্লা, সরস্বতী দেবী, এদের থেকে বেশি তো কেউ তাকে চিনতেন না, ফলে তাদের সাক্ষ্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমরা তাদের কথা মেনে চলবো। আর কে বললো তাতে কিচ্ছু আসে যায় না। আরো প্রচুর, সুমিত কত সময় রয়েছে? প্রচুর প্রশ্ন রয়েছে। হ্যাঁ, সময় তো 43 মিনিট পেরিয়ে গেছে। একজন জিজ্ঞেস করেছেন যে ভগবানজির রুম থেকে যে 7টা দাঁত পাওয়া গেছিল তার উপরে ডিএনএ টেস্ট হয়েছে, কিন্তু আর কোনো দাঁত আছে কিনা। আর কোনো দাঁত তো পাওয়া যায়নি, যে যা দাঁত পাওয়া গেছিল সেগুলোই হয়েছিল এবং তার উপরেই ডিএনএ স্যাম্পলিং করা হয়, ডিএনএ টেস্ট করা, এবং সেগুলো হোম মিনিস্ট্রিকে ফেরত দেওয়া হয়। সেগুলো ফেরত এসছে, এখন ট্রেজারির যে বক্স সেখানেই রাখা আছে। কিন্তু সেটার উপরে ডিএনএ টেস্ট করা হওয়া সম্ভব কিনা, এটা আপাতত যেটুকু এক্সপার্টদের সঙ্গে কথা বলে দেখেছি যে হয়তো সম্ভব হবে না, কিন্তু কেননা যে রেটে পাল্প বের করা হয়েছিল তাতে কতটা কি আছে সেটা বলা মুশকিল। কিন্তু তার থেকেও বড় সমস্যা হচ্ছে যে ওই দাঁতের যে স্যাম্পল, তার সেটা নিয়ে যে যেখানে ল্যাবরেটরি রিপোর্টের চেঞ্জ করা হয়, সেখানে যে ওই স্যাম্পলে কোনো রকমের ট্যাম্পারিং হয়নি তার গ্যারান্টি কে দেবে। ফলে সেই ওই দাঁত নিয়ে আর ডিএনএ টেস্টের কথা না তোলাই শ্রেয়, না তোলাই ভালো। সেগুলো ওটার কোনো স্যাংটিটি আর নেই। একজন জিজ্ঞেস করেছেন 1971-এর বাংলাদেশ যুদ্ধের যে ডকুমেন্টস ইস্টার্ন কমান্ডের কাছে ছিল, যেগুলো জ্বলে ছাই হয়ে যায় কয়েক বছর আগে, সেটা কি ডেলিবারেট, সেটা কি ডিস্ট্রয় করা হয়, গুমনামি বাবা ভগবানজির রোল যেটা বলা হয় সেটাকে গোপন করতে,
সেই সময়কার আর্মি অফিসারদের সঙ্গে যুদ্ধ করার কথা বলে কোনো খবর জানা যাবে কি না, সেটা বলা মুশকিল। এইভাবে দেওয়া যায় না যে ডেলিবারেটলি ডিস্ট্রয় করা হয়েছে কি হয়নি। তবে এটা ব্যাপারটা তো সত্যি হঠাৎ নথিপত্র ছাই হয়ে গেল। তার কি এনকোয়ারি হলো, কেমন ভাবে হলো, কে দায়ী, অ্যাকাউন্টেবিলিটি, তার কিন্তু কিছুই আমরা জানি না এখনো। অনেক বছর হয়ে গেছে, প্রায় 10 বছর হতে চললো গোটা ব্যাপারটা। তারপরে কি হয়েছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। এখন সেই সময়কার আর্মি অফিসারদের সঙ্গে কথা বলে কিছু জানা যায় কি না, হয়তো সেটা না জানা যায় না। তার কারণ হচ্ছে যে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে এই ধরনের কোভার্ট অপারেশন প্রচুর লোকে জড়িয়ে হয় না। এটা একদম টপ লেভেলে হয়তো হাতে গোনা একজন কি দুজন জানতে পারবেন সেই সময়কার, এবং তারপরে মানে ফ্লো অফ ইনফরমেশন যেটা নিচ লেভেলে ক্রমাগত যেভাবে ডিরেকশন স্ট্র্যাটেজি যেভাবে ফ্লো হয়ে আসবে, সেটা ডাইরেক্টলি ভগবানজির কাছ থেকে, ডাইরেক্টলি গুমনামি আমার কাছ থেকে আসবে না, সেটা সুপিরিয়র অফিসার কাছ থেকে, এবং তারা জানবেন না কোথা থেকে এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি। এটা গোপনীয়তা বজায় রাখারই একটা প্রক্রিয়া। ফলে অন্যান্য যারা আর্মি অফিসার সেই সময়কার, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা এই ব্যাপারে তাদের কাছে কোনো ইনফরমেশন তারা জানেন না। যতজনের সঙ্গে কথা বলি তাদের কোনো ধারণাই নেই এই ব্যাপারে, এবং তারা প্রত্যেকেই বলেছেন তারা নেতাজি বলুন, গুমনামি বাবা বলুন, ভগবানজি বলুন, বা অন্য কোন রকম শ্যাডো ফিগারের কথা বলুন, তারা এ ব্যাপারে কিছু শোনেননি, এবং সেটাই স্বাভাবিক। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে লীলা রয়, পবিত্র মোহন রায়, সন্তোষ মোহন ভট্টাচার্য, সন্তোষ ভট্টাচার্য প্রমুখ যেসব ব্যক্তিরা কলকাতা থেকে যেতেন, তাদের কাউকেই ভগবানজি নিজের মুখ দেখাননি। কিন্তু কি কারণ থাকতে পারে জানো ওনার পুরনো ও বিশ্বস্ত ওইসব ব্যক্তিবর্গ ওনার দর্শন পেতেন না, কিন্তু অপরদিকে ফৈজাবাদের ব্যানার্জি পরিবারকে মুখ দেখানো থেকে কখনো উনি ইয়ে হয়নি, কখনো অ্যাভয়েড করেননি। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন। একটা কথা বলি, লীলা রয়কে উনি নিজের মুখ দেখাননি বলেই আমরা জানি, এবং সেটা যতটুকু আমরা শুনেছি যে তখন ভাবে যে অবস্থা, মানসিকভাবে যে অবস্থা, একবার স্ট্রোক হয়েছে, ভগবানজি নিজেও খানিকটা সংকুচিত ছিলেন, উনি দেখাতে চান নিজের মুখ, এবং বলেন যে আমার যা এখন যা অবস্থা এটা দেখে তোমার হয়তো আপনি হয়তো সহ্য করতে পারবেন না। খানিকটা ইমোশনালি হয়তো ইমোশনাল দিক থেকেই হয়তো উনি সামনে আসেননি, তাছাড়া না নিজের সামনে না আসার কোনো কারণ আমরা জানি না। লীলার যেভাবে বহু বছর 20-25 বছর ধরে 20 বছর ধরে কাজ করেছেন, যে যে লেভেলের ঘনিষ্ঠতা ওনাদের ছিল, যে লেভেলের একে অপরের সঙ্গে পরিচিতি যে লেভেলের ছিল, যে বিশ্বাস, যে ট্রাস্ট ছিল, সেখানে ওনাকে নিজের মুখ না দেখানোর কারণ আর কোনো কারণ থাকতে পারে না। তো বাকিদের কথা বলি, পবিত্র মোহন রায়ের কথা যেখানে আসে, পবিত্র মোহন রায় কিন্তু অনেকবার ভগবানজির মুখ দেখেছেন। আমি কয়েকদিন আগেই একটা পবিত্র মোহন রায়ের ছেলের সঙ্গে ইন্টারভিউ মোহন রায়ের সঙ্গে করেছি, বেশ কয়েকটা ভিডিও পোস্ট করে চ্যানেলে। উনি একভাবে প্রথমবার যখন পবিত্র মোহন রায় ভগবানজিকে দেখেন কি সেটা বর্ণনা করেছেন, একদম সামনাসামনি পরিষ্কার, উইদাউট এনি, সামনাসামনি দেখেন, আর কোনো সন্দেহের কোনো জায়গা ছিল না। তাছাড়া সেই ঘটনা ছাড়াও আরো অনেকবার পবিত্র মোহন রায় ভগবানজির কিন্তু মুখ দেখেছেন, সামনাসামনি দেখেছেন, পরিষ্কার কথা বলেছেন। এবার মোহন রায় ভুল করবেন না চিনতে, বারবার এতবার দেখে কিন্তু তার ভুল করার কোনো প্রশ্ন নেই। আরো যারা যেতেন তারা অনেকেই প্রথম স্বীকার করেননি যে তারা কি না, কিন্তু এটা ভেবে দেখুন যে এটা কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার যে খোলা জায়গায়, মানে বন্ধ ঘরে বসে থাকতেন বটে, কিন্তু যে ধরনের বিল্ডিং স্ট্রাকচার, বস্তি কথাই ধরে নিন, এক জায়গা থেকে হেঁটে তাকে বাথরুম তো যেতে হতো, সেখানে এরা ভয় মুখ তুলতেন না, শিশুরা ভয় মুখ দেন না, কিন্তু যারা যে পর্দা উড়ে গেছে তখন দেখেছে সামনে বসে আছে, অ্যাক্সিডেন্টালি দেখা হয়তো,
কারোর সঙ্গে হয়তো ডেকে কথাও বলেছেন, তারা হয়তো প্রথমে বলেননি, পরে পরে স্বীকার করেছেন। কিন্তু তার মুখ যারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগই তারা হয়তো দেখেছেন, এটুকু আমরা কথা বলে বুঝতে পেরেছি। তারা এটাকে নিয়ে খুব একটা পাবলিসাইজ করতে চান না, কেননা এটা নিয়ে খুব বড় করে দাবি দেওয়া তারা কোনোদিনই করেননি, এবং সম্ভব চাপা দিয়েই রাখতে চেয়েছিলেন। কিন্তু তারা দেখেছেন, এটুকু আমরা বুঝতে পেরেছি। সুরজিৎ দাশগুপ্ত তার মুখ দেখেছেন, সুনীল কৃষ্ণগুপ্ত তার মুখ দেখেছেন, এবং বাকিরাও নিশ্চয়ই দেখেছেন। কিন্তু ব্যানার্জি পরিবারকে কেন দর্শন দেওয়ার কি প্রয়োজন ছিল? এখন এটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি ভালো করে দিতে পারবো না, তবে প্রশ্নটা আমি নোট করে রাখলাম। এর পরের বার আমি যখন মিসেস রীতা ব্যানার্জির সঙ্গে ইন্টারভিউটা করব, তখন এই প্রশ্নটা আমি করব। কিন্তু আমরা যতটুকু বুঝেছি যে ডাক্তারবাবু, ডক্টর টিসি ব্যানার্জি যখন যান ওনাকে দেখতে, এবং প্রথমবারই উনি ভেতরে ঢোকেন, এবং চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনেই হয়তো ওনাকে মুখটা দেখা হয়, এবং তারপরে যখন পরিবারে উনি দেখেছেন, তা উনি অনুমতি নেন ভগবানজির কাছে বাকিদের নিয়ে আসার জন্য, পরিবারের অন্যদের নিয়ে আসার জন্য। এবং যখন টিসি ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি যখন দেখেছেন, তখন বাকিদের আটকে রাখা কিন্তু করতেন না। উনি হয়তো সেটা কোনো প্রয়োজন বোধ করেননি, যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, একজন ডাক্তার, আপনার ফ্যামিলির যিনি হেড, তিনি বারবার এসে আপনার চিকিৎসা করতেছে, আপনার মুখ দেখছেন, এবং যখন আপনার পরিচয়টা সামনে চলেই এসেছে, তখন একটাই রাস্তা, যে ওথ অফ সিক্রেসি, যে কাউকে বলবে না, এবং দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আউট। তো সেই কারণে, কিন্তু এটাও নয় যে একদম সামনাসামনি মুখোমুখি বসে ইয়ে করতেন। এরা দেখেছেন, বারবার দেখেছেন উনি মুখে, এমনও নয় হয়তো যে যেমন বললাম যে উনি মুখে ঢাকা না দিয়ে সামনে বসলেও তার শিষ্যরা যারা যেতেন সবসময়, তাদের কিন্তু সাহস হতো না মুখ তুলে ভগবানজির মুখ দেখা। কিন্তু এই প্রশ্নটা নোট করা থাকলো, আমি প্রশ্নের উত্তর আমি জানাবো। ভগবানজি তন্ত্র সাধনা করতেন কি না? তন্ত্র সাধনা করতেন, নানা রকমের সাধনা করতেন, এবং অতি উচ্চ স্তরের সাধনা যে করতেন, সেটা নানা রকম নানা লোকের কাছ থেকে জানা যায়, না একজন কাছ থেকেই নয়, তার লেখা থেকে জানা যায়। নিয়ে যা লেখাপত্র, ভারতের যে ইতিহাস, ভারতের যে পৌরাণিক ইতিহাস, ভারতের যে স্পিরিচুয়াল যে ইতিহাস, সাধনত্ব, সেগুলো নিয়ে তার যে কমেন্ট্রি, সেগুলো খুবই উঁচু স্তরের। তার সঙ্গে যারাই দেখা করেছেন এই লাইনের, স্পিরিচুয়াল লাইনের, রিলিজিয়াস লাইনের, তারা বারবার বলে গেছে ধার্মিক তার যে ভাবনা, ধর্ম নিয়ে তার যে চিন্তা ভাবনা, সেটা অতি উচ্চ স্তরের, এবং তিনি যে লেভেলে কথা বলতেন, সেটা সাধারণ লোকেদের সবসময় বোধগম্য হতো না। সাধনা যে করতেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভৈরব সাধনার নাম সামনে এসছে, ললিতা সাধনার নাম সামনে এসছে, এগুলো হয়তো বেশিরভাগ আমরা যারা মডার্ন সোসাইটিতে সায়েন্টিফিক মেন্টালিটি নিয়ে কাজ করি থাকি, চিন্তা ভাবনা একটা রেশনাল ফ্রেমওয়ার্কে থাকি, আমাদের কাছে একটা মিনিং নেই, খুব একটা বড় মানে হবে না। কিন্তু স্পিরিচুয়াল লাইনে যারা রয়েছেন, যারা আধ্যাত্মিকতা, যারা ধর্মীয় চর্চা করেন, তাদের কাছে এগুলোর গুরুত্ব অপরিসীম, এবং এই নামগুলো বারবার এসছে, এবং তার কিছু যে আধ্যাত্মিক যে সিদ্ধি বলা হয়, কিছু সিদ্ধি, মানে অনেকেই বলেছেন এই সিদ্ধি ছিল, ওই সিদ্ধি ছিল, নানা রকম অলৌকিক ঘটনার কথা বলেন, সেগুলোকে তো ভেরিফাই করার কথা কোনো উপায় নেই, ফলে সেদিকে না যাওয়াই ভালো, সেগুলোকে আলোচনা করার কোনো মানে হয় না। এখান থেকেই অনেকে প্রশ্ন করেছেন যে ভগবানজি কি কমিউনাল সাধু ছিলেন, সাম্প্রদায়িক সাধু ছিলেন? অনেকে বলছেন তিনি কট্টর
হিন্দুত্ববাদী ছিলেন, তার সঙ্গে নাকি আরএসএস হিন্দু মহাসভার খুব ছিল, পরিষ্কার সম্পর্ক ছিল, এবং রাম মন্দির যে আন্দোলন তিনি নাকি পরিচালনা করতেন। দেখুন, এই জিনিসটা যেটা যে এক হচ্ছে কট্টর সাম্প্রদায়িক কাকে বলবেন, কারণ এখানে আগে যাওয়ার আগে এই ডিসকাস করার আগে আমাদের পরিষ্কার করে উচিত যে সাম্প্রদায়িক সাধু কাকে বলবেন। সাধু তো সাম্প্রদায়িক, তিনি একটা সম্প্রদায়ের কথা বলছেন, তিনি একটা সম্প্রদায়ের পথ মেনে তার সাধন, তো সেই অর্থে তিনি সাম্প্রদায়িক বটেই, কিন্তু তার জীবন দর্শন, তার মতাদর্শ সেইটা শুধু সেই সম্প্রদায়ের মধ্যে সীমিত তা নয়। তিনি যখন আমরা ভগবানজির যেটা দেখছি, তিনি হিন্দু যে ধর্ম সেটা নিয়ে তার যে আলোচনা, যা জ্ঞান, যে সাধনা স্তর, সেগুলো নিয়ে তো বলার কিছু নেই, কিন্তু তার মানে কি এটা যে উনি অন্যান্য ধর্মীয়দের বন্ধ করতেন বা ঘৃণা করতেন বা তাদের অমঙ্গল চাইতেন, অকল্যাণ চাইতেন? অনেকে বলেছেন তিনি নাকি মুসলিম বিদ্বেষী ছিলেন। এখন মুসলিম বিদ্বেষী ছিলেন ভগবানজি, এই কথাটা জোর করে চাপানো হয়েছে, এটা একটা যে পান করার জন্য একটা পার্টিকুলার সার্কেল থেকে, যে ভগবানজি নাকি আরএসএস এর চক্রান্ত, গুমনামি বাবা আরএসএস এর একটা চক্রান্ত। আসলে গুমনামি বাবা নেজি নন, গুমনামি বাবা আরএসএস এর বসানো একটা প্ল্যান্টেড ইম্পোস্টার, এবং সেই জন্য এটা দেখানোর জন্য ওনাকে একটা মুসলিম বিদ্বেষী করে দেখানোর চেষ্টা হয়েছে। এই ক্ষেত্রে বলে রাখি, ভগবানজি যখন অযোধ্যাতে আসেন তখন কিন্তু বস্তি থেকে অযোধ্যাতে আসেন যখন 1974 সালে, তার সঙ্গে আসেননি সরস্বতী দেবী, এত বছরের পরিচারিকা, যিনি 1955 সাল থেকে 74 সাল অব্দি তার সঙ্গে ছিলেন, দীর্ঘ 19 বছর। সরস্বতী দেবী কিন্তু আসেননি তার সঙ্গে। ভগবানজির সঙ্গে যিনি এসেছিলেন এবং পরবর্তী কয়েক বছর ভগবানজি দেখাশোনা করেন, ভগবানজির সঙ্গে এক বাড়িতে থাকতেন এবং রান্না করা বলুন বা সব কাজ করা বলুন, এটা অনেকেই হয়তো খেয়াল করেননি বই পড়ার সময় বা ইনফরমেশন দেখার সময়। তিনি ছিলেন একজন মুসলিম। এবার ভগবানজি যদি মুসলিম বিদ্বেষী হন, তাহলে তো তিনি নিজের একজন অ্যাসিস্ট্যান্টকে মুসলিম অ্যাসিস্ট্যান্ট না, আর এই মুসলিম বিদ্বেষী হওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে? আর রাম মন্দির নিয়ে কথা বলা, অযোধ্যা নিয়ে কথা বলার, শ্রীরামচন্দ্র ভারতীয় ইতিহাসে বলুন বা হিন্দুদের ধর্মীয় কথা বলুন বা আমাদের ঐতিহ্যের কথা বলুন, এখানে একজন নাম, রামকে নিয়ে কথা বললেই কেউ কমিউনাল হয়ে যায়। হ্যাঁ, ভগবানজি অযোধ্যা নিয়ে প্রচুর কথা বলতেন, রামচন্দ্রের অযোধ্যা কোথায় সেটা নিয়ে তিনি নানা রকমের দিশা দিয়ে গেছেন, কোথায় কত দূরে, মানে একজনকে যেমনি পান্ডা রামকিশোর যার বাড়িতে তিনি থাকতেন, তাকে তিনি বলেন যে আসল অযোধ্যা, রামচন্দ্রের সময়কার আসল অযোধ্যা বর্তমান অযোধ্যা থেকে প্রায় 2.5 মাইল দূরে মাটির নিচে। এবার সত্যি মিথ্যা সেটা তো জানার আমাদের উপায় নেই, যতদিন না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেখানে এক্সকাভেশন করছে ততদিন আমাদের জানার উপায় নেই। কিন্তু প্রশ্নের যদি এটাই জানার উদ্দেশ্য হয় যে ভগবানজি বলেছিলেন যে মসজিদ ভেঙে দাও বা এই কই করো, সেটা নিয়ে আমাদের কোনো তথ্য আমাদের সামনে আসেনি, এবং কেউ যদি বলেন যে হ্যাঁ উনি আলোচনা এটা পরিচালনা করছিলেন, সেটা মিথ্যে কথা। উনি এই ব্যাপারে অবশ্যই উনি ধার্মিক মানুষ ছিলেন, অবশ্যই রামচন্দ্র নিয়ে কথা বলেছেন, অবশ্যই অযোধ্যা নিয়ে কথা বলেছেন, অবশ্যই হিন্দু ধর্ম, হিন্দু ঐতিহ্য, হিন্দু ইতিহাস নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে তিনি আরব আর জিউসদের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। তিনি অন্যান্য দেশের অন্যান্য জাতির মহাদেশের উপমহাদেশের কথা বলে গেছেন। তার মানে এটা যে উনি মানে কট্টর হিন্দু, অন্যদের না, এবং
হিন্দু সাম্রাজ্য পতন করতে হবে, এই ধরনের কথাবার্তা বলতেন না। এই ধরনের কোনো ইয়ে নেই। হ্যাঁ, একটা কথা এর সঙ্গে পরিষ্কার করে নেওয়া উচিত, উনি কিছু কথা বলে গেছেন যেটা হয়তো মিসরিপ্রেজেন্ট করা হয়েছে কিছু লোকের দ্বারা। ইসলামিক ফান্ডামেন্টালিজম সম্বন্ধে উনি কিছু কথা বলে গেছেন, এবং ইসলামিক ফান্ডামেন্টালিজম যে টেররিস্ট প্রসিজিওর বলুন বা যে ওয়াহাবি মুভমেন্ট বলুন, এটা যেভাবে ছড়িয়েছে, যেভাবে ফান্ডামেন্টালিস্ট একটা মতবাদ ছড়িয়েছে, এবং সেটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা এই উপমহাদেশে দেখি, গোটা পৃথিবীতে দেখছি, সেটাকে তো চোখ বন্ধ করে অস্বীকার করলেই আমি সেকুলার হয়ে যাবো না। হ্যাঁ, ভগবানজি কিন্তু সেকুলারিজম কথাটা নিয়ে ওনার প্রভূত আপত্তি ছিল। উনি সেকুলার কথাটা একদম উড়িয়ে দিয়েছেন, সেকুলার বলে কিছু হয় না, এটা ওনার মতবাদ ছিল। ওনার ইউনিভার্সাল ইউনিফর্ম সিভিল কোড, ওনার এটা ওনার বক্তব্য ছিল যে এটা হওয়া উচিত, এবং কিন্তু তাতে তিনি কমিউনাল হয়ে যান না বা সাম্প্রদায়িক কট্টর হিন্দুত্ব হয়ে যান। He was an embodiment of Hindu spirituality, Hindu tradition, Hindu culture, and that every person has a right to be. তাতে কেউ তাতে নেগেটিভ এক যে স্পিন দেওয়া চলছে সেটা কিন্তু কঠিন। করেন্ট্রামে আমরা পিটিএসডির কথা বলেছি এবং কি আপত্তি জানিয়েছেন। পিটিএসডি, তাদের মধ্যে পিটিএসডির কোনো প্রমাণ পাওয়া যায়নি। যে পিটিএসডি প্রসঙ্গটা তখন এইভাবে সামনে এসেছে যে আমরা যখন এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে ভগবানজি যদি সুভাষচন্দ্র বসু হয়ে থাকেন তাহলে তিনি সামনে কেন এলেন না, তাহলে বেরোলেন না, রাজনৈতিক জীবন কেন ফিরে এলেন না, লাইফ কেন নিলেন না। তার অনেক কারণ আছে, একটা কারণ নয়। ইট ক্যানট বি এক্সপ্লেন্ড বাই ওয়ান সিঙ্গল রিজন। প্রচুর কারণ আছে, আমরা অন্তত 5-6টা কারণ দেখেছি, এবং সেই 5-6টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটাকে বলা হয় সেটা বলেছি, এবং সেটাকে বলেছি সেটা অন্যতম মুখ্য কারণ। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনস, কিন্তু দ্যাট ইজ নট দ্য সোল রিজন। এই পিটিএসডি নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন, সেটা পারে। এখন পিটিএসডি যে সিমটম সেটা ডিটেলে আলোচনা করেছি কনফার্মে, আপনারা এই চ্যাপ্টারটা আমরা জানি না এই চ্যাপ্টারটা ফ্রিতে দিয়েছে কিনা, বা যদি না দিয়ে রাখা হয় subhashchandrabose.org তে গিয়ে দেখতে পারেন। ফ্রিতে আমরা একটা চ্যাপ্টার দিয়েছি কনন্ড্রামের। আচ্ছা, ওটা ফরেন্সিক ফ্রড যে সেইটা দিয়ে দিয়েছি, কিন্তু হয়তো যে পরিমাণে প্রশ্ন আসে পিটিএসডি নিয়ে হয়তো এই চ্যাপ্টারটাও আমরা ফ্রিলি অ্যাভেলেবল করে দেবো। কিন্তু সংক্ষেপে বলি, পিটিএসডি কি প্রমাণ? ডাইরেক্ট প্রমাণ তো কিছু নেই। অনেকে বলেছেন যে উনি যদি পিটিএসডিতেই ভুগছিলেন তাহলে ওনার আশেপাশে এত ডাক্তার ছিল, তারা ডায়াগনোজ করতে পারলেন না কেন? এখন ঘটনাটা হচ্ছে পিটিএসডি যে সিমটম পিটিএসডি আইডেন্টিফাইড হয় অ্যাজ আ ফর্ম অফ মেন্টাল ইলনেস, সেটাই 80-র দশকে আমেরিকাতে শুরু হয়, আমেরিকান মিলিটারি রিসার্চের ইয়েতে শুরু হয়। সেখানে এস্টাবলিশড হয়ে পৃথিবীতে অন্যান্য জায়গা ভারতের মতো একটা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে আস্তে আস্তে আরো সময় লেগেছে। এখানে ডাক্তাররা সেই গোটা ওই গোটা ব্যাপারটাতে ট্রেন্ড হতে, তার নলেজ অ্যাবজর্ব করতে, অ্যাসিমিলেট করতে সেটা আরো সময় লেগেছে। 90 দশকের আগে তো সেটা নিয়ে ভাবনা চিন্তা বা ডায়াগনোজ করার কোনো প্রশ্নই ওঠে না। ফলে এই যে প্রশ্নটা যে পিটিএসডি হয়ে থাকলেও তার কাছে পিঠে যে ডাক্তাররা ছিলেন, পবিত্র মোহন রায় ছিলেন, ডক্টর টি সি ব্যানার্জি ছিলেন, ডক্টর পি ব্যানার্জি ছিলেন, ডক্টর বি ছিলেন, ডক্টর আর পি মিশ্রা ছিলেন, ডক্টর তোমর ছিলেন, এত ডাক্তার ছিলেন, এরা কেন ধরতে পারলেন না? এরা এই কারণেই ধরতে পারেননি, বিকজ দে ওয়ার নট ট্রেন্ড ফর ইট। এনাদের পিটিএসডি স্ট্রেস ডিসঅর্ডার হয় সেইটা নিয়ে
হ্যালো সুমিত। হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছে, বলুন। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছিল বোধহয়। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। হ্যাঁ, পিটিএসডি প্রসঙ্গে ফিরে আসি। তো এই কারণেই ওনারা ডায়াগনোজ করতে পারেননি। ওনারা ট্রেন্ড হলে তবে diagnose করতে পারবেন। আর পিটিএসডি যে সিমটম যেগুলো হয়, তার তার সিমটম গুলো বারবার একে একে করে আমরা আলোচনা করেছি, এবং আমরা এক্সপার্টদের সঙ্গে আলোচনা, এটা আমাদের নিজস্ব মতবাদ নয়, এটা আমরাও ট্রেন্ড নই। এটা এটা বুঝে দেখুন, আমরা একদম রিসার্চার, প্লেন পাতি রিসার্চার। আমরা রিসার্চ করি, ইনফরমেশন জোগাড়, উই মেক সেন্স আউট অফ ইট, বাট not technically qualified as our own judgment on these matters, যে পিটিএসডি ছিল কি ছিল না। আমাদের মনে হতে পারে, আমরা পড়াশোনা করে যেটুকু বুঝি সেটুকু দিয়ে আমরা একটা লিড পেতে পারি, কিন্তু সেটা আমরা একটা কনক্লুশনে পৌঁছতে পারি না। কনক্লুশনে পৌঁছানোর জন্য আমাদের যেতে হয় এক্সপার্টদের কাছে। তখন আমরা এক্সপার্টদের সঙ্গে আলোচনা করেছি, আমরা দুজনে দিয়েছি বইতে, কিন্তু আলোচনা করেছি, আমরা কথা বলেছি প্রচুর লোকের সঙ্গে, এবং পিটিএসডির যে সিমটম গুলো দেখা আমরা কোট করেছি, মোরালেস যারা টেকনিক্যালি কোয়াইট তারা সবাই কিন্তু এগ্রি করে। কয়েকজন অবভিয়াসলি, মানে দেখুন, মত পার্থক্য এক্সপার্টদের মধ্যেও হয়, ডায়াগনোসিসের মত পার্থক্য এবং এক্সপার্ট ডাক্তারদের মধ্যেও হয়। সেই জন্যই সেকেন্ড ওপিনিয়ন নেয় অনেকে, সেই জন্যই একজন ডাক্তার ছেড়ে আরেকজন ডাক্তারের কাছে অনেকে যান, তা নাহলে তো সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার কোনো প্রয়োজনই হতো না। কিন্তু ভাগ ওপিনিয়ন আমরা যেটা দেখছি যে পিটিএসডির আমরা সেটা পাচ্ছি, এবং এটা এক্সপার্টদের ওপিনিয়ন, এটা আমাদের ওপিনিয়ন নয়। ফলে মানে তা না হলে যারা পিটিএসডি পাবেন, পিটিএসডি প্রথম কথা বলি, বারবার বলেছি, হাজারবার বলেছি, বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আবার বলে দিই, পিটিএসডি মানে এই নয় যে নেতাজি বা ভগবানজি বা গুমনামি বাবা পাগল ছিলেন না, উনি পাগল ছিলেন না। PTSD is a disorder, there are symptoms, and মানে it does not mean that he was hopping mad. পিটিএসডি যদি নয়, যারা এত আপত্তি তুলেছেন, বিশেষ করে কলকাতার দুজনের খুব আপত্তি ব্যাপারটা নিয়ে, তা করি যে ভুল ইনফরমেশন যেগুলো গুমনামি বাবার মুখ দিয়ে বলানো হয়েছে বা কোট করানো হয়েছে, আপনারা সেটা কেমন ভাবে এক্সপ্লেন করবেন? এক জায়গায় মানে বারবার উনি যেটা অ্যাবিউশন অফ গ্র্যান্ড, উনি বলছেন ম্যাকারকে স্যাক করা হলো তার কারণ আমি সাউথ ইস্ট এশিয়া থেকে বেরিয়ে আসি, এবং ম্যাকার্থার হেল্পড মি এসকেপ, হি কুড নট ক্যাচ মি, এটা এটার জন্যই তাকে স্যাক করা হয়। তিনি বলছেন হিরোশিমা নাগাসাকিতে অ্যাটমিক বম্ব ফেলা হয় আইএনএ মারার জন্য, আমাকে মারার জন্য, আইএনএ শেষ করার জন্য। এখন ম্যাকার্থারের স্যাকিং অফ ম্যাকার্থার, bombing of Hiroshima, Nagasaki, these are absolutely fully documented cases. এখানে কোনো গেস ওয়ার্কের কোনো যায় নেই। সেখানে কিন্তু সুভাষ নাম কোথাও নেই, কোথাও আসছে না, কোনো ডকুমেন্টে আসছে না, সব ডকুমেন্ট মোটামুটি ডিক্লাস হয়ে গেছে, এবং সেখানে যদি সুভাষচন্দ্রের নাম না আসে, তাহলে আমরা কেমন ভাবে ভগবানজির স্টেটমেন্টটাকে অ্যাকসেপ্ট করব? আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আরো পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে আসি, যেখানে উনি নিজের হরোস্কোপ নিয়ে ভুল রিকালেকশন দেখতে পাচ্ছি, উনি ওনার নিজের মায়ের ডেট নিয়ে ভুল রিকালেকশন দেখছি। উনি এক জায়গায় ওনাকে দিয়ে বলানো হয়েছে, এটার আমরা অরিজিনাল কপি ডায়েরিতে দেখিনি, এটা ছাপা অক্ষরে দেখেছি অন্য একটি বইতে, যেখানে ওনাকে দিয়ে বলানো হয়েছে যে সুভাষচন্দ্র মা নাকি রামকৃষ্ণের ডিরেক্ট শিষ্যা ছিলেন। এটাও ভুল ইনফরমেশন, না, উনি রামকৃষ্ণের ডাইরেক্ট শিষ্যা ছিলেন না, শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট শিষ্যা উনি ছিলেন না, ডাইরেক্ট ডিসাইপল উনি ছিলেন না। ফলে এই ইনফরমেশন গুলো কোথা থেকে, তার ভুলগুলো কেমন করে আসছে, এই এই ভুলগুলো আপনারা কেমন যদি এত এক্সপ্লেন করুন। এই তার কেননা এই ভুলগুলো তাহলে মানে একটাই হতে পারে যে গুমনামি বাবা ওয়াজ নট নেতাজি। এই এক্সপ্লেন
একভাবেই করা যায়। And false memory is a very well established clinical condition. ফলস মেমোরি নিয়ে যে বইটা আপনারা যদি জানতে চান যে বইটা পড়া উচিত, সেটাও আমরা কনরাডের রেফারেন্স দিয়েছি। বইটা পড়ে দেখুন ফলস মেমোরি কাকে বলে, কিভাবে হয়। এবং ফলস মেমোরি, স্ট্রেস ডিসঅর্ডার, দিস আর ভেরি কমন থিংস। এবং যেভাবে লোকটি তার সারা জীবন কেটেছে, তাতে স্ট্রেস ডিসঅর্ডার হওয়া কোনো ব্যাপার নয়। এটা নিয়ে এত বিচলিত হওয়ার কারণ নেই। দিস ইজ আ ভেরি ভেরি কমন থিং অ্যামং soldiers, and here we are talking about a person who from 1940 onwards has lived the most dangerous life continuously for 4 more decades. সেখানে তার ডিসঅর্ডার হওয়াটা, এই স্ট্রেস ডিসঅর্ডার হওয়া বা ফলস মেমোরি হওয়া অস্বাভাবিক ব্যাপার একেবারেই নয়। ফলে এটা নিয়ে আলোচনার জায়গা অবশ্যই আছে। মানে our word is not the final word, but now with the current level of current level of understanding, we think our diagnosis is on the spot. It's spot on. It's absolutely right. And সেখানে যদি কারোর আপত্তি থাকে, bring out your alternative hypothesis, bring out your theories. Let's talk. আপনারা প্রমাণ নিয়ে আসুন। পুরো ব্যাপারটা তো প্রমাণ দিয়ে হয় না, মানে এখানে opinion as a opinion is not evidence. একজন প্রশ্ন করেছেন কনন্ড্রামে আমরা ডার উবেরমেন্স বলে যে চ্যাপ্টারটা রয়েছে, তাতে যে ভগবানজির রাজনৈতিক ক্রিয়াকলাপের বর্ণনা দিয়েছি, সেগুলো সব সত্যি কি আমরা জানি না, সত্যি কি না। বললাম যে প্রথমে ভিয়েতনাম যুদ্ধের কথা আলোচনার সময়ই বলেছি যে ভগবানজির দিক থেকে গুণামি অ্যাকাউন্টটা পাচ্ছি, those are extremely striking, they are accurate, those are inside information. ভদ্রলোক যা যা বলছেন সেগুলো পাবলিক ডোমেনে এসছে তার অন্তত 15 থেকে 20 বছর পরে পরে। তো উনি জানলেন কেমন করে? he would have been involved in those events somewhere. কোথাও না কোথাও তো উনি জড়িত ছিলেন। যে ঘটনা, যে তথ্য উনি বলার পরে, উনি যখন বলছেন এবং তার শিষ্যরা নোট করে নিচ্ছেন, যার থ্রু দিয়ে আমরা জানতে পেরেছি এই ওনার কি বলতে হয়, সেই বলার পরে 15-20 বছর পরে সেই সম্ভব হয়। এটা তখনই সম্ভব হয় যখন ব্যক্তিটি রাষ্ট্রপ্রধান লেভেলের ইনফরমেশন অ্যাক্সেস থাকে, তাকে তার একটা বিশাল বড় ইনফরমেশন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, সরকারি হোক বেসরকারি হোক, বা তিনি নিজে জড়িত রয়েছেন কোনোভাবে এই গোটা জিনিসগুলোর সঙ্গে, ইভেন্টগুলোর সঙ্গে, সেভাবেই সম্ভব। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সরকারি ডকুমেন্টস, নথিপত্র আমরা পাইনি যেটা করবোরেট করে যে তিনি কোনোভাবে জড়িত ছিলেন। সো উই উইল হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমি এখন আর টানতে চাই না, আবার একটা করা যেতে পারে, আবার হয়তো রিপিট করবো লাইভ সেশন। একটা প্রশ্ন দিয়ে শেষ করি। খুব চিন্তিত, এটা নেতা, এটা আমার ব্যাপারে ব্যক্তিগত, উনি দুশ্চিন্তায় রয়েছেন দেখছি। ইন্টারেস্টিং প্রশ্ন। উনি প্রশ্ন করেন, আপনার সংসার স্টেবল চাকরি ছেড়ে দিলেন শুধু বই বলে, আর সৃজিতের সিনেমা সাফল্যের রিস্ক নিয়ে, এটা মানা কঠিন। আপনাদের ফান্ডিং করে? ভাই এটা অনেকে বলেছে আমাদের নাকি ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে। এখন অনেকে বলে কংগ্রেস ফান্ডিং করে আমাদের, অনেকে বলে কমিউনিস্টরা ফান্ডিং করে, অনেকে বলে আরএসএস ফান্ডিং করে।
এবং আরো অনেকে আছে যারা ইউরোপ থেকে পয়সা আসছে, রাশিয়ানরা হয়তো করছে। একটু জেনে দাঁড়ান, এই সুইস ব্যাংকের অ্যাকাউন্টটা খুললেই আপনাকে জানাবো। চলে যাচ্ছে আপনাদের মতো লোকের দয়ায় ভাষায় চলে যাচ্ছে, চাকরি বাকরি নেই, জীবন কঠিন, কিন্তু কাজ রয়েছে, কাজ করার মতো কাজ প্রচুর রয়েছে। আপনিও বরং সেই কাজেই মন দিন, তাহলে আপনারও ভালো, দেশেরও ভালো, আমাদেরও ভালো। আমার কিভাবে চলছে যদি কিছু ব্যক্তিগত আলোচনা করার থাকে আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করুন, আলোচনা হবে। তো আজকে এটুকুই থাক সুমিত। হ্যাঁ, আর অনেকেই অনেক কমেন্ট করেছেন। মোটামুটি মেইন হ্যাঁ। টপিক গুলো কভার করা হয়েছে। হ্যাঁ, তো এটা নিয়ে আরেকটা আমরা পর্ব করব। হ্যাঁ। আর এখানে বিভিন্ন মানুষ অনেক রকম কমেন্ট করেছেন, তাদের কমেন্ট গুলো হয়তো ফলো করতে কারণ হ্যাঁ, তো এই কমেন্ট গুলো থেকে কিছু প্রশ্ন আমরা নোট করে রাখবো। অনেকেই অনেক কিছু প্রশ্ন করেছেন, হয়তো অনেক উত্তরই তারা পেয়েও গেছেন, এখানে দেখে বোঝা যাচ্ছে। তো সেখান থেকে আমরা কিছু প্রশ্ন নোট করে রাখবো, এমনকি পরবর্তী পর্বে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আড্ডা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।